আমাদের আজকের বিষয় হচ্ছে স্বপ্ন দেখাবে কোন জন, উদ্যোক্তা তৈরি করবেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা এখন কোথায় আছি আপনি যদি একটু প্লিজ শেয়ার করেন। ধন্যবাদ আপনাকে। স্বপ্ন দেখাবে কোন জন? স্বপ্ন সেটাই যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখা হয়, ওটা না। স্বপ্ন সেটাই যেটা বাস্তবায়ন করা সম্ভব, সেটাই হচ্ছে স্বপ্ন। অর্থাৎ যে পরিকল্পনা মাথার ভিতরে নিয়ে সেটাকে বাস্তবায়ন করা যাবে, এই বাস্তবায়নযোগ্য বিষয় এবং সেটাকে আলটিমেটলি বাস্তবায়ন করতে পারবে, এটাই হচ্ছে স্বপ্ন। আমি যদি সেই আঙ্গিকে বলি, তাহলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে ঘিরে যারা স্বপ্ন দেখেছিলেন, আমি তাদের ভিতরে নই, কারণ আমি ওনার সম্পর্কে ওয়াকিবহল বহু পূর্ব থেকে। এই কারণে ওয়াকিবহল, এই ভদ্রলোক আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় প্রাপ্তবয়স্ক ছিলেন। একটা জাতির পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন একটা স্বাধীনতা নিয়ে আসার চেয়ে বড় স্বপ্ন আর কিছু থাকতে পারে না। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য যখন আমাদের মহান নেতা বঙ্গবন্ধুর নেতৃত্বে গোটা জাতি ঝাঁপিয়ে পড়লো, 30 লক্ষ মানুষ জীবন দিল, 2 লক্ষ মা বোন তাদের সম্ভ্রম বিকিয়ে দিল, অসংখ্য শহর নগর বাড়িঘর ধ্বংস হয়ে গেল, কত মানুষকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে, 1 কোটি মানুষকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। এমন একটি ক্রান্তিকালে বিদেশে বসে শিল্পী গান গেয়ে বাংলাদেশের জন্য টাকা সংগ্রহ করে দিয়ে, বিভিন্ন জায়গায় মুক্তির গান গেয়ে মানুষ টাকা সংগ্রহ করে দিয়েছেন। যে যেভাবে পারছেন সেভাবে কাজ করেছেন, জনমত গঠনে ভূমিকা রেখেছেন, কেউ ডিপ্লোম্যাটিক ওয়েতে করেছেন, কেউ টাকা দিয়েছেন, কেউ যুদ্ধে গিয়েছেন, কেউ যুদ্ধে আহত মুক্তিযোদ্ধাদের সাহায্য করেছেন। এই ডক্টর ইউনূস এত বড় একটি ঘটনা, এত বড় একটা মহান মুক্তিযুদ্ধ, সেই ক্ষেত্রে কাউকে 1 টাকা দিয়ে সাহায্য করেন নাই, দেশের স্বাধীনতার পক্ষে কোথাও কাজ করেন নাই, মুক্তি সংগ্রামে বিদেশে ডিপ্লোম্যাটিক ওয়েতে যে কোনো ছাত্ররাও ডিপ্লোম্যাটিক ভূমিকা পালন করেছে, সেসবে ভূমিকা পালন করেন নাই। সরাসরি যুদ্ধে যেতে পারতেন, সেটা যেতে পারেন নাই। আমাদের প্রবাসী সরকারের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করতে পারেন, সেটাও করেন নাই। তা বাঙালি জাতির শত শত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্বপ্নটা, সেই স্বপ্ন বাস্তবায়নে উনি কোনো ভূমিকা রাখেন নাই। কাজে উনি কোনো স্বপ্ন দেখাবেন, এটা যদি কেউ ভাবেন, সেটা একেবারে, আমি বলবো একেবারে নির্ভেজাল ভাবে নির্বোধের স্বপ্ন। এই জন্য ওনাকে দিয়ে আমরা কোনো স্বপ্ন দেখি না। তবে একটা শ্রেণী স্বপ্ন দেখেন না, কিন্তু আমাদের দেশের মানুষ তো, উনি যতক্ষণ প্রধান উপদেষ্টা হননি তার আগে বিগত বছরগুলোতে সবাই ওনাকে স্বপ্নবান মানুষ মনে করেছিলেন। উনি জাতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সেই প্রত্যাশা পূরণের জন্য মানুষ ওনাকে স্বাগত জানিয়েছিল। আপনি আপনি বলছেন উনি কোনো স্বপ্ন দেখাতে পারবেন না, উনি উদ্যোক্তা তৈরি করতে পারেন, উনি অনেক কিছুই করেছেন অতীতে। 1 বছরে ওনার কি হলো যিনি করতে পারেন নাই আপনার দৃষ্টিতে কি? দেখুন, অতীতে উনি উল্লেখযোগ্য কিছু করেন নাই। আমি যদি আমার আঞ্চলিক ভাষায় বলি, তাহলে বলতে হয় সুদের ব্যবসাটা কিভাবে শুধু নিজের দেশ না সারা দুনিয়ায় ছড়াই দেওয়া যায়, সেটা করতে পেরেছেন। চক্রবৃদ্ধি হারে সুদ, বিভিন্নভাবে সুদ, এইটা করতে পেরেছেন। কাজে উনি উল্লেখযোগ্য। ধরেন, পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ লোকরা আছে, আপনি যে দেশে আছেন ওর পার্শ্ববর্তী দেশে অনেক টাকাওয়ালা মানুষ আছে, তারা কিন্তু যারা এই যে আমাদের দেশ থেকে যারা অ্যাসাইলাম চাচ্ছে তাদেরকে সাহায্য করে, সরকারের বিভিন্ন চ্যারিটিতে সাহায্য করে, নিজেরা হসপিটাল করে দেয়, বিশ্ববিদ্যালয় করে দেয়, যে চ্যারিটির সাহায্যটা চলবে, এবং তাদের সমস্ত প্রপার্টি তারা উৎসর্গ করে দিয়ে যায়। তো ইউনূস তো, আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পার্টটা বাদ দিলাম, তারপরের যে পার্টটা, সে সময় তো উনি কোনো কিছু করেন নাই। এমনকি আমার নিজের দেশের কথা যদি বলি, উনি কোথাও একটা হসপিটাল করে দিয়েছেন যেখানে বিনামূল্যে চিকিৎসা হবে, কোন একটা শিক্ষা প্রতিষ্ঠান করেছেন যেখানে হবে, সরকারের যে চ্যারিটি ফান্ড থাকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, সেখানে কি কোনো অবদান রেখেছেন? কোনো জায়গায় কোনো অবদান রাখেন নাই। ফলে ওনাকে দিয়ে যারা উদ্যোক্তা মনে করেন, উনি কিসের উদ্যোক্তা? উনি পৃথিবীতে বাংলাদেশে কোনো উদ্যোগ নিয়ে মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ হতে পারে, এরকম কোন জায়গায় ন্যূনতম কোনো ভূমিকা উনি রাখেন নাই। বাংলাদেশে একটা শ্রেণী ওনাকে নিয়ে আবেগ তাড়িত ছিল। তারা কারা? তাদের নাম হচ্ছে সুশীল। এই সুশীলের নানা রকম নাম আছে। যারা সাধারণ মানুষও তো ওনাকে খুব পছন্দ করতো, দেশে বিদেশে বাংলাদেশের মানুষ, তারাও তো যেরকম একজন মহান মানুষ, তিনি দেশের ক্ষমতায় যদি কখনো আসেন, দেশের পরিবর্তন এমনি এসে যাবে না। আমরা কিসের সাধারণ মানুষরাকে ওয়েলকাম করছে এরকম কোন খবর আমার কাছে নাই।
কিছু ব্যক্তিরা যারা এনজিও ব্যবসা করেন, কিছু ব্যক্তিরা যারা একটি বড় রাষ্ট্রের তল্পি বাহক, সেই রাষ্ট্রের বিভিন্ন সাহায্যে নানা রকম ভাবে উপকৃত হয়েছেন, সেই মানুষগুলো ওনাকে নিয়ে আকাঙ্ক্ষা করেছিলেন। উনি আসার পরে, উনি একটা দেশ সফর করার পরে কয়েকটি পত্রিকা শিরোনাম করলো, এই যে ইউনূস, দেখেন কি ইউনূস বিদেশ থেকে এত কোটি টাকার প্রতিশ্রুতি নিয়ে আসছেন। ওই সবই প্রতিশ্রুতি। কোন জায়গার থেকে উনি 11টা দেশ সফর করছেন। আপনি খোঁজ নিয়ে দেখেন, 11টা দেশের একটা দেশ থেকে ন্যূনতম বাংলাদেশের উপকারে আসতে পারে এমন কোনো কিছু নিয়ে আসতে পারেন নাই। ফলে ওনাকে দেখে যারা স্বপ্ন দেখছিলেন, ওনাকে ভেবে সেই স্বপ্ন বিনাশ হয়েছে। তবে ওনার একেবারে ক্লোজ সিন্ডিকেট, যেটাকে বলে কিচেন ক্যাবিনেট, সেই ক্যাবিনেটের মানুষ যারা, তারাও ধরুন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সিডিপি করেন এবং এনজিও গ্রুপের নেতা, এই সুশীলের ভিতর তিনি পড়েন। তিনি বলছেন যে ওনার আমলে 28 লক্ষ লোক নতুন করে বেকার হয়েছে, এর ভিতরে 18 লক্ষ হচ্ছে নারী। এখন ইউনূসের থিম ছিল 30 একটা হচ্ছে দরিদ্রকে উনি জাদুঘরে পাঠাবেন, নারীদেরকে উনি ক্ষমতায়ন করবেন। এখন এই দুইটা জিরোকে নিয়ে যদি আমি বলি, তাহলে উনি নারীকে নতুন করে বেকার করে দিয়েছেন, আর দারিদ্রতার সীমা বেড়েছে। আজকে বা গতকালের পত্রিকায় দেখেন, বাংলাদেশে নতুন করে দারিদ্র্যের সীমা 28% নিচে নেমে গেছে। শেখ হাসিনা যেখান থেকে অনেক ডেভেলপ করছিলেন, সেই জায়গায় উনি অবনতি ঘটিয়ে দিয়েছেন। তাহলে ওনার যে জিরো, সেই জিরোটাকে এখন মানুষজন বলে, আসলে ওনার জিরোর অর্থ হলো যাদের ন্যূনতম কিছু আছে তাদের জিরো করে ছাড়ান দেবো, মানে একেবারে নিঃস্ব করে ছাড়ান দেবো। বাস্তবতা হয়েছে সেটা। আর একটা স্বপ্ন পূরণ হয়েছে ওনার যারা ঘনিষ্ঠ তাদের, তারা চেয়েছিলেন যে এই যে গ্রামীণ সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটের একটা গ্রামীণ ব্যাংক আছে, এখানে রাষ্ট্রের মালিকানা আছে 25%। রাষ্ট্রের মালিকানা মানে সকল নাগরিকের, সেইটাকে কমিয়ে উনি 15% নিয়ে আসছেন, যাতে রাষ্ট্রের মালিকানা অর্থাৎ সাধারণ মানুষের মালিকানা না থাকে। দ্বিতীয় একটা স্বপ্ন ওনাদের পূরণ হয়েছে, 666 কোটি টাকা ট্যাক্স পাবে রাষ্ট্র ওনার কাছে। এই রাষ্ট্র মানে কিন্তু দেশের সমস্ত নাগরিক, প্রতিটি নাগরিক। সেই ট্যাক্সের টাকাটা হাইকোর্টে উনি গেছিলেন মামলা করতে, যে ওখান থেকে এই ট্যাক্সটা মাফ করার জন্য। হাইকোর্ট দুই পক্ষের শুনানি করে, ওনারও বিখ্যাত আইনজীবীরা ছিল, শুনানি করে হাইকোর্ট বলছে না, এই ট্যাক্স রাষ্ট্র পাবে, এটা তোমাকে দিতে হবে। ফলে ওই ট্যাক্সটা ওনার দেওয়া বাধ্যতামূলক অবস্থায় ছিল রায়ে, সেইটা উনি নিজেরটা নিজে মওকুফ করছে। তৃতীয় হচ্ছে দুর্নীতির মামলা সহ ওনার বিরুদ্ধে 11টি মামলা ছিল। এই মামলাগুলোয় ওনার একটা তো জেল হয়ে গেছিল, আপিল করছেন, আপিলে শুনানি চলতেছিল। সমস্ত মামলাগুলোকে উনি ক্ষমতার অপব্যবহার করে মাফ করিয়ে নিয়েছেন। হাইকোর্টে একটা রিট মামলা ওনার ছিল, সেই রিটটায় ওনার বিপক্ষে রায় হয়েছিল। তো এটা ইসমাইল ভাই আপনিও জানেন, একটা রায় লিখতে জজ সাহেবদের অনেক সময় লাগে। ওপেন কোর্টের রায়টা তারা ঘোষণা করলেন যে ওনার রিট পিটিশন খারিজ করে দেওয়া হলো। উনি ক্ষমতায় আসলেন এর 2 দিন পরে, আসার পরে হঠাৎ করে সেই রায় পাল্টে গেল। আবার জজ কোর্টে ওনার একটা মামলা শুনানি ছিল, সেই মামলাটায় হাইকোর্ট ওনার পক্ষে রায় দেয় নাই, পরে উনি সুপ্রিম কোর্টে গেছেন। সুপ্রিম কোর্টে শুনানির অপেক্ষায় ছিল, ওই অপেক্ষমান অবস্থায় নিচের কোর্ট থেকে মামলা তুলে নিয়ে গেছে। আবার উনি একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, উনি একটা ডিজিটাল ওয়ালেট সিস্টেম নিয়েছেন, অর্থাৎ উনাদের গ্রামীণ সিন্ডিকেটের যেসব স্বপ্ন ছিল সেটা উনি বাস্তবায়ন করছেন। সাধারণ মানুষের কোনো স্বপ্ন উনি বা ওনার এই আমলে ন্যূনতম কোনো কিছু বাস্তবায়িত হয়নি। জি জি, উনি একজন উদ্যোক্তা, উনি তো এটা করবেনই, আপনারা অন্য কিছু আশা করেন কেন আমি এটা বুঝি না। যাই হোক, উনি নিজে উদ্যোক্তা না, নিজের উদ্যোগে তিনি এখন করবেন, এটাই তো স্বাভাবিক, এবং সেটা করেছেন, উনি করে চলেছেন। পরবর্তীতে ওনার অবর্তমানে অন্য কাউকে হয়তো তিনি উদ্যোক্তা বানাবেন না। তিনি তো বলেছেন টাকা নাই টাকা নাই, এসব কথা বলে কোনো লাভ নাই, বলতে হবে বুদ্ধি নেই বুদ্ধি নেই। তাহলে আমাদের নতুন প্রজন্মকে তো উনি শিখিয়েছেন কিভাবে টাকা ইনকাম করতে হয়, কিভাবে উদ্যোক্তা হতে হয়। তিনি উদ্যোক্তা হয়ে সেটি দেখাচ্ছেন। আপনার কাছে এখন যেটা চাই, ফজলুর রহমান সাহেব সম্পর্কে যদি আপনি একটু কিছু বলেন, যে ওনার উপর যে মানসিক অত্যাচার হচ্ছে, তার বাসার সামনে মব সৃষ্টি করা হচ্ছে, এবং বিভিন্ন স্লোগান নিয়ে আটজন বিক্ষোভকারী সেখানে অবস্থান করছেন। 18 কোটি মানুষের মধ্যে 8 জনের আঘাত লেগেছে হৃদয়ে, সেটার ব্যাপারে একটু যদি বলেন। দেখুন, অ্যাডভোকেট ফজলুর রহমানকে আমি 1981 সাল থেকে চিনি।
আমি ছাত্র রাজনীতি করতাম তখন ওবায়দুল কাদের সাহেব ছিলেন ছাত্রলীগের প্রেসিডেন্ট, বাহালুল মজনুন চন্নু ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তখন থেকে আমি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে ওনাদের সঙ্গে মিশতাম। সেই ধারাবাহিকতায় ওনার সঙ্গে আমার খুব ভালো জানাশোনা। ওনার একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য অনেক সময় আমরাও একমত হইনি। উনি খুবই স্পষ্টবাদী এবং লাউড অ্যান্ড ক্লিয়ার, উনি যেটা বোঝেন সেটা বলবেন। ওনাকে মন্ত্রিত্বের অফার দেওয়ার পরেও আওয়ামী লীগ সরকার আমলে উনি ওনার ইগো যেটা ওইটা করবেন। একটা জায়গায় উনি কোনোদিন লড়চড় করেন নাই। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীন বাংলাদেশ, অসাম্প্রদায়িকতা, প্রগতিশীল রাজনীতি, এই প্রশ্নে উনি কোন সময় সারেন্ডার করেন নাই। উনি বিভিন্ন কারণে আওয়ামী লীগ থেকে চলে গেছেন, পরবর্তীতে উনি বঙ্গবীর কাদের সিদ্দিকের সঙ্গে একটা দলে গেছেন, পরে বিএনপিতে গেছেন, দ্যাট ইজ ডিফারেন্ট পার্ট। কিন্তু বিএনপিতে গেলেও ওনার যে আদর্শিক জায়গাটা, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীন বাংলাদেশ, অসাম্প্রদায়িকতা এবং স্বাধীনতা বিরোধীদের প্রতি ওনার ঘৃণা, এই জায়গাটা উনি কোনো সময় সারেন্ডার করেন নাই। আমি তার পরবর্তীতে ওনার সঙ্গে কোর্ট অঙ্গনে, আমিও প্রায় 38 বছর আইন পেশায়, উনিও আইন পেশা আছেন, ওখানে ওনার চরিত্র একই চরিত্র দেখছি, কোন সময় চেঞ্জ হয়নি। তো উনি বিএনপি দেখলাম তাকে একটা শোকজ নোটিশ করে তার সদস্য পদ সাসপেন্ড করছে ফর টাইমিং। সেখানে উনি বলছেন যে আমি মুক্তিযুদ্ধ এই প্রশ্নে কোনোভাবে সারেন্ডার করব না, এটা আমি সবসময় বলে যাব, এবং স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে আমি কথা বলবো, এটা কোনোভাবে বিএনপির দলের বিরুদ্ধে কথা বলা না। এখন ওনার বাংলাদেশের সামনে যারা গেছে, আমি দেখলাম গোলাম মোল্লা রনি, একজন গণমাধ্যম ব্যক্তিত্ব, সাবেক এমপি, তিনি তাদের সম্পর্কে ফেসবুকে স্ট্যাটাস এবং ভিডিও করেছেন। একটা মেয়েকে দেখলাম সেখানে স্লোগান দিচ্ছে, একটা মহিলাদের যে ফিমেল অর্গান, সেই ফিমেল অর্গানের নাম উল্লেখ করে ফজলুর রহমান সাহেবকে ডাকতেছেন। তা যে আমাদের দেশে, আমাদের যে কালচার বাংলাদেশের, মুসলিম হোক হিন্দু হোক, কেউ কিন্তু ফিমেল অর্গান মেল অর্গান এইটার নাম উচ্চারণ করে না কখনো। আর ওই মেয়ে স্লোগান দিচ্ছে ফিমেল অর্গান নাম উচ্চারণ করে, তার পাশে আবার টুপি পরা একজন লোক বসা আছে, তারা আবার ওর স্লোগানে রেসপন্স করতেছে। আজকে দেখলাম আর একজনই লিখছেন যে পতিতালয়ের লোকরাও কিন্তু তার নিজের যে ভ্যাজাইনাল, এটা নিয়ে শব্দ ব্যবহার করে না। আমি নবনীতা চৌধুরীর একটা টকশো ভিডিও দেখলাম, তিনিও বলছেন যে এই শব্দটা উচ্চারণ করা যায় না। এই জাতীয় শব্দ উচ্চারণ করে যারা ফজলুর রহমানকে নিন্দা জানাচ্ছে, অনেকেরই ধারণা এরা বোধহয় নিষিদ্ধ পল্লীর থেকে উঠে আসা বা নিষিদ্ধ পল্লীর সন্তান অথবা পরিবার বোধহয় ওরকম। এইসবে কিছু যাবে আসবে না। ফজলুর রহমানকে সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে 71-এর পরাজিত শক্তির যারা এখানে রিপ্রেজেন্ট করে বা জারজ সত্তা, তারা ছাড়া সারা বাংলাদেশের মানুষ তাকে সেলুট জানায়। ফজলুর রহমানকে আমিও আপনার এই প্রোগ্রামের মধ্য থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাই। এভাবে উনি কথা বলছেন। আরেকজন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জেডাই খান পান্না, তিনি কথা বলছেন। এমনকি টেলিভিশন টকশোতে আমি দেখছি সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, মাসুদ কামাল, মঞ্জুরুল ইসলাম পান্না, এমনকি তৃতীয় মাত্রার জিল্লুর রহমান সহ এখন সব আমাদের আরেকজন সাংবাদিক আনিস আলমগীর, জীবনের ঝুঁকি নিয়ে তারা কথা বলতেছেন। আব্দুল নূর তুষারও কথা বলছেন। হ্যাঁ, আব্দুল নূর তুষার, তিনি তারেক রহমানের তারুণ্যের ভাবনা নামক প্রোগ্রামে সে গেস্ট হয়ে গেছিলেন, তারপরেও তিনি কথা বলছেন যে মুক্তিযুদ্ধের চেতনার জায়গায় ফজলুর রহমান একটা প্রতীক মাত্র। এরকম ফজলুর রহমান প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি আনাচে কানাচে আছে। তাকে যে যন্ত্রণা দেওয়া হচ্ছে, ফজলুর রহমান বলছেন যে মৃত্যুকে ছুঁয়েছি আমি 71 সালে, কাজে নতুন করে আমাকে মৃত্যুর ভয় দেখানো যাবে না। তিনি আরো বলছেন যে আমার মৃত্যু আল্লাহ ছাড়া কেউ ঘটাতে পারে না। তিনি যেভাবে কথা বলছেন, এই ফজলুর রহমানরাই হচ্ছেন আমাদের এগিয়ে যাওয়ার যে প্রেরণা, আমাদের যে স্পিরিট, সেটাই হচ্ছে এই ফজলুর রহমানরা।
জি, অনেক ধন্যবাদ আপনাকে। তিনি আরো কথা বলেছেন যে আমাকে যদি হত্যাও করা হয় বিচারও চাইবে না। কেউ বলছেন জিডি করবেন কিনা, সাংবাদিক সাহেবরা জিজ্ঞেস করছেন, উনি বললেন জিডি করার প্রশ্নই আসে না। ঠিক আছে, বীরত্ব, বীর বীর মুক্তিযোদ্ধা উনি বলে গেছেন যে আমি মুক্তিযুদ্ধের কথা বলবো, স্বাধীনতার কথা বলবো, দেশের সার্বভৌমত্বের কথা বলবো, এখান থেকে আমাকে কেউ থামাতে পারবে না, লড়াতে পারবে না। ঠিক আছে, আমি শোকজ করেছে সেটার জবাব দেব। আর সেটি তিনি এখনো তিনি তার বক্তব্যে অচল, অবিচল অবিচল আছেন। আপনি এখন যেটি বলবেন, আপনি যেহেতু অ্যাডভোকেট মানুষ, ব্যারিস্টার, এখন আপনি আদালত পাড়ার কথা জানেন। আমাদের উত্তরাঞ্চলের, এনসিপির উত্তরাঞ্চলের নায়েবে আমির যে সার্জিস আলমের শ্বশুর, শ্রদ্ধেয় শ্বশুর, শ্বশুর মহাশয় এখন বিচারপতি হয়েছেন। এটা কি প্রত্যাশিত ছিল, নাকি ওনার ওনার সম্পর্কে আপনি জানেন কিনা আমরা একটু জানতে চাই। আমি জানি না, যদি যোগ্যতা থাকে হয়েছে, ঠিকই আছে, ভালো, শ্বশুর কোটায় হলেও কোনো অসুবিধা নাই। একটু যদি কিছু জেনে দেখুন, থাকেন আমি share করবেন। আমি তো আইন অঙ্গনের মানুষ, আমার জন্য খুব স্পর্শকাতর এই অঙ্গনটা। যারাই বিচারপতি হয়েছেন আমি সবার প্রতি শ্রদ্ধা রাখছি এবং আশা করছি তারা নিরপেক্ষভাবে, শপথ গ্রহণের পর থেকেই তারা নিরপেক্ষভাবে বিচার লোক হিসাবে ন্যায় বিচারের জন্য কাজ করবেন। অনেকেরই রাজনৈতিক অতীত ছিল, বিভিন্ন দল করেছেন, কেউ ইসলামিক দল করেছেন, কেউ অন্য দল করেছেন। আমি আশা করব তারা এই সামনে দিনগুলোর থেকে তারা ভালো কাজ করবেন। সার্জিস আলমের যিনি শ্বশুর, তিনি কিন্তু একজন আইনজীবী। তা আইনজীবীর যদি পেশাগত 10 বছরের ল প্রফেশনের এক্সপেরিয়েন্স থাকে, আবার বিচারক হিসাবে যদি সাবঅর্ডিনেট কোর্টে 10 বছরের এক্সপেরিয়েন্স নিয়ে কাজ করেন, তারা কিন্তু বিচারক হতে পারেন। তবে বিচারক নিয়োগের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা নিয়ে বিভিন্ন বিতর্ক রয়েছে। কারণ রাষ্ট্রপতিকে দিয়ে একটা অর্ডিন্যান্স করিয়ে এখন পর্যন্ত সেটা আইনে পরিণত হয়নি। সেই অর্ডিন্যান্সের আওতায় এভাবে বিচারক নিয়োগ দেওয়া হচ্ছে। এটা ভালো হতো একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসার পরে নির্বাচনের মাধ্যমে, তখন একটা বিভিন্নভাবে যাচাই বাছাই করার ভিতর থেকে করা হলে সেটা হতো। সার্জিস আলমের শ্বশুর বিচারপতি হয়েছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। অনেক রাজনৈতিক দলের, ইসলামিক দলের, বিএনপির বিভিন্ন পদ পদবিতে যারা ছিলেন তারাও বিচারপতি হয়েছেন। এটা বাস্তবতা। তবে আমি আশা করব যারা বিচারপতি হয়েছেন তারা যেন অবশ্যই শপথ গ্রহণের দিন থেকে যেন মনে করেন যে তার অতীতের রাজনীতি ধারণ করবেন না, তিনি পার্টির ক্যাডার হিসাবে বিচারক বিভাগে কাজ করবেন না। তার কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করি। আপনার কাছে এখন যে জিনিসটি জানতে চাই, যে পাকিস্তানের উপরাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী একজনই, তিনি এসছেন এবং তিনি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দেখা করেছেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন, যে 13 বছর পরে এসছেন পাকিস্তানের? দেখুন, পাকিস্তান হচ্ছে এমন একটি দেশ যে দেশের আজ পর্যন্ত একটি নির্বাচিত সরকারও তার পূর্ণকালীন যে মেয়াদ সেটাও পালন করতে পারে নাই। এবং পাকিস্তানের রাষ্ট্রকে পরিচালনা করে, রাষ্ট্র সরকার জুডিশিয়ারিকে পরিচালনা করে সেনাবাহিনী। ওটা হলো সেনা শাসিত দেশ। খাতাপত্রে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তান, প্র্যাকটিক্যালি হলো সেনা সেনা নির্দেশিত পাকিস্তান। আপনি খেয়াল করে দেখবেন যে একটা গভর্নমেন্ট আজ পর্যন্ত পূর্ণ মেয়াদ অতিক্রম করতে পারেন এই পাকিস্তানের। ইমরান খান নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন, যখন ইমরান খানকে পছন্দ হলো না তাকে আউট করে দিল। আর পাকিস্তান বাংলাদেশে আসছে একটা কারণেই, বাংলাদেশে যখন অস্থির সময় হয়ে যাচ্ছিল তখন হর্ষবর্ধন শ্রীংলা, ভারতের সাবেক পররাষ্ট্র সচিব এবং একসময় অ্যাম্বাসেডর ছিলেন, তিনি একটা আর্টিকেল দিয়ে বলছিলেন যে আইএসআই পাকিস্তানকে অস্থিতিশীল, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কারণ হিসাবে তিনি বলছিলেন যে 71-এর পরাজয়ের প্রতিশোধ পাকিস্তান নেবার জন্য আজন্ম চেষ্টা করে যাবে। কারণ এটা ছিল পাকিস্তানের সেনাবাহিনীকে কিন্তু বলা হয় বিশ্বের অন্যতম জাদ্রেল সেনাবাহিনী। সেই সেনাবাহিনী নিরস্ত্র বাঙালির কাছে যে হেরে যেয়ে লেজ গুটিয়ে নাকে খত দিয়ে বাংলাদেশ থেকে চলে যেতে হয়েছিল, সেই অপমানটা শুধু তাদের ছিল না, তাদের জন্য যারা স্প্লিট পাঠিয়েছিল বড় একটি রাষ্ট্র। ফলে এই দুই রাষ্ট্র মিলে আবার আরো যেসব রাষ্ট্র ওই সময় আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, কেউ কেউ বঙ্গবন্ধু হত্যা হওয়ার পরের দিন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল,
এই জাতীয় রাষ্ট্রগুলি সম্মিলিতভাবে বাংলাদেশের স্বাধীনতাকে তারা ধরে নিয়েছিল, যেটা তাদের পরাজয়। এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা বঙ্গবন্ধুকে খুন করার সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে শেখ হাসিনাকে বারবার হত্যার জন্য চেষ্টা করেছে। আল্লাহর অশেষ রহমতে ধরেন 2004 সালের 21শে আগস্ট শেখ হাসিনাকে হত্যার চেষ্টার জন্য যে গ্রেনেড নিক্ষেপ করা হলো, সেখানে কিন্তু পাকিস্তানের জঙ্গি জিন্দাল এবং পাকিস্তান কানেকশনটা ছিল, এটা এস্টাবলিশড হয়েছে। এবং ওই মামলার আসামিরা কোর্টে গিয়ে স্বীকারোক্তি দিয়েছেন, যেটা ফৌজদারি কার্যবিধির 164 ধারায় রেকর্ড হয়েছে। অর্থাৎ পাকিস্তান আগাগোড়া লেগেছিল। আর এইবারে তারা মনে করছে যে এবার পাকিস্তান পন্থীদের বিজয় হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতার থেকে সরাতে পেরেছে। এই দেশটাকে আবার কিভাবে নতুন করে একটা পাকিস্তানে পরিণত করা যায়, নামটা না হয় থাকুক বাংলাদেশ, কিন্তু সিস্টেমটা যেন ওই পাকিস্তানের মধ্যে। দেখেন এই যে ভদ্রলোক আসছেন, তিনি এসে কি কথাটা বললেন, তিনি বসে বললেন যে আমরা কি করব? ওই দেশ এবং আমাদের দেশ কি পাশাপাশি? নিশ্চয়ই না। ওই দেশের সংস্কৃতি আমাদের সংস্কৃতি একই রকম না। ওরা যা খায় তা কি আমাদের মতো না। ওরা যে পোশাক পরে সেই পোশাক কি আমাদের মতো না। ওদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি আমাদের মতো না। ওরা উর্দুতে কথা বলে, আমরা কি উর্দুতে কথা বলি? তাহলে আমরা ভাই ভাই হলাম কিভাবে? এবং দুই দেশের মাঝখানে ফলে ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ওরা আসছে টার্গেট নিয়ে যে কোনো না কোনো ভাবে এই স্বাধীন বাংলাদেশটাকে আবার পাকিস্তানে পরিণত করা যেতে পারে কিনা, এইটা হচ্ছে ওদের মাথায়। এখানে একটা জিনিস আমি আপনাকে মনে করিয়ে দিই, পাকিস্তানের কিন্তু 1/4 মানুষের পেশা হচ্ছে ভিক্ষাবৃত্তি। তারা ভিক্ষা করে দেশে, দেশের বাইরে। আর পাকিস্তানের রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা এত বিপন্ন যে পৃথিবীর দরিদ্রতম দেশের সীমায় চলে আসছে। ওরা ওদের বন্দর পোর্ট বিক্রি করে দিতে চাচ্ছে, ওদের রাষ্ট্রীয় কোষাগারের সম্পদ বিক্রি করে দেয়, ওরা ওদের মন্ত্রী এমপিদের গাড়ির তেল দিতে পারতেছে না। এই ভিক্ষুক সে বাংলাদেশকে কি দেবে? এবং বিশ্বে কিন্তু ওরা চোরের দেশ হিসেবে পরিচিত। আপনি সৌদি আরব যান, অন্যান্য দেশে যান, তারা এদেরকে পাকু চোর বলে। এই চোররা যারা বড় একটা অংশ জীবন ধারণ করে ভিক্ষা করে, সেই ভিক্ষা করা মানুষগুলো ওরা এখানে আসছে দেওয়ার জন্য কিছু না। আমাদের যে পাওনা আছে, আমাদের যে বিশাল অর্থ ওদের কাছে পাওনা আছে, সম্পদ, সেটা না দিয়ে পারে কিনা। আমরা যে ওদেরকে এটা তো বলছে দুইবার মীমাংসা হয়ে গেছে, দুইবার নাকি মীমাংসা হয়ে গেছে, 74 একবার মীমাংসা। কার সাথে মীমাংসা করে? এখন যারা আছে সাথে কি মীমাংসা হয়ে গেছে? না, কারোর সঙ্গে মীমাংসা হয় না, ওই প্রসঙ্গের কোনো মীমাংসা হয় নাই। আচ্ছা, উনি আপনাদেরকে হৃদয় পরিষ্কার করতে বলছে, হৃদয় পরিষ্কার করেন। না, এটা ঠিকই বলছে, কারণ আমাদের হৃদয়ে এত ক্ষত বিক্ষত যে আমার মাকে ধর্ষণ করছে, বোনকে ধর্ষণ করছে, আমার বাড়িঘর লুটপাট করছে, আমার ভাইকে খুন করছে। ওই যে যন্ত্রণা, ওই যন্ত্রণা মুছে ফেলতে বলে। এখন ওরা তো ঘাতক, ওই ঘাতকদের তো চাওয়াই থাকবে, ভাই আপনাদের যে আঘাত করছিল দয়া করে ভুলে যান। বাংলাদেশের মানুষ যুগ যুগে জন্ম জন্মান্তরে এটা কোনোদিন ভুলবে না। আমাদের হৃদয়ে যে ক্ষত, এই ক্ষত কোনোদিনই পরিষ্কার হবার মতো না। যে আপনাকে এখনো একজন দর্শক প্রশ্ন করছে যে ফ্রান্স থেকে আমাদের একটা ওহী নাজিল হয়েছে ফ্রান্স থেকে, সেটা হচ্ছে উনি বলেছেন যে মুক্তিযুদ্ধে 2000 লোক মারা গেছে, 2000 লোক মারা গেছে। আপনারা এটা নিয়ে কোনো ভিডিও করলেন না কেন আওয়ামী লীগের পক্ষ থেকে বা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, যে এই তথ্য সঠিক না। এখন আপনারাই একটা জিনিস বিচার করেন যে 71-এ 2000 লোক মারা গেছে, এটা সত্য নাকি মিথ্যা বলছে, তার মানে তার সকল কথাই মিথ্যা। হ্যাঁ, এটা আপনারা বিবেচনা করে দেখেন, চিন্তা করে দেখেন, এটা আর প্রমাণ কি দিবে? ধানমন্ডি 32 4জন বিচারক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পক্ষে মত দিয়েছেন। এর অর্থ ইউনূস তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করবে না। জি, ধন্যবাদ। ধানমন্ডি 32 71-এ লিটন মিয়া 71-এ মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন সকলের উচিত এই যে দ্রোহী বিশ্বাসঘাতক রাজাকারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বাংলাদেশ, হটাও জঙ্গি সুদখোর আর রাজাকার, বাঁচাও সোনার বাংলাদেশ। জি, ধন্যবাদ লিটন মিয়া। রায়ান তিনি বলছেন এখন ইউনূসের ভাতিজা কোটা শ্বশুর কোটা, যে কোটা না মেধা, কোটা না মেধা, কোটা শ্বশুর কোটা, ভাতিজা কোটা,
অনেক কিছু তৈরি হবে, এখন চালু হচ্ছে, হয়ে গেছে অলরেডি। সিনথিয়া ইসলাম, বীর বাঙালি ঐক্য গড়ে তোলো, বাংলাদেশ রক্ষা করো, আর নয় হাহাকার, বিদায় করব রাজাকার, 71 হাতিয়ার গর্জে উঠুক, আরেকবার জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। আচ্ছা, এখন আপনি আমাদের অনুপ ভট্টাচার্য লং মার্চ টু ঢাকা ডাক দিয়েছে, বুয়েট আরো অন্য এক ইউনিভার্সিটি। আচ্ছা হ্যাঁ, লং মার্চ টু ঢাকা, যে পাকিস্তান করে ফেলেছে। আচ্ছা, 71 বাংলাদেশের অস্তিত্ব, 71 বাংলাদেশের অস্তিত্ব, শফিকুল ইসলাম লিমন ভাই, আমরা বাংলাদেশের লোকজন কি করব সেটা বসে কিছু বলেন। জি, এখন একটু বলেন, আপনি কনক্লুশন দিবেন যে আসলে কি করা উচিত, আমরা যে স্বপ্ন দেখাবে কোনজন, আজকে এই বিষয় নিয়ে আমরা শুরু করেছি, একটু আসার কথা কিছু শোনান। জি প্লিজ। দেখুন, আরেকটা বিষয় একটু আমি মনে করে দিই। পাকিস্তানের সঙ্গে একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে যে কর্মকর্তাদের আসা যাওয়ার ব্যাপারে ভিসা লাগবে না। আমি একজন গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি অত্যন্ত জনপ্রিয়, তার একটা ভিডিও কন্টেন্টসে দেখলাম, তার অ্যানালাইসিসটা আমার খুব পছন্দ হয়েছে। আমার দর্শক শ্রোতাদের জন্য আমি বলতে চাই, সেটা হচ্ছে মাহফুজ আলম নিউ ইয়র্কে গেছেন, সেখানে এমন ধাওয়া খেয়েছেন যে গ্লাস ভেঙে গেছে, ডিমের আঘাতে জর্জরিত, তারপর পুলিশ এনে রাত 12টার সময় তার নিরাপদে যেতে হয়েছে। লন্ডনে মাহফুজ আলমের ওস্তাদ, মাহফুজ আলমকে যিনি মাস্টার মাইন্ড বলছিলেন, সেই ওস্তাদ লন্ডনে এসেছিলেন, লন্ডনে রুম থেকেই বের হতে পারেন নাই। যে দেশে যেখানে যান ভয়ঙ্কর অবস্থা, তার শিষ্যরা বাংলাদেশের যেখানে যায় সেখানে মিলিটারি এপিসি না নিয়ে গেলে বের হয়ে আসতে পারেন না। এই সময় পাকিস্তানের এর সঙ্গে এই চুক্তিটার অন্যতম কারণ, দেশ ছেড়ে তো পালাতে হবে, কোথায় যাবে? লন্ডনে তো বেরোতে পারলো না, নিউ ইয়র্কে এই অবস্থা, ফ্রান্সে ধাওয়া খেলো কয়দিন আগে দেখলাম। পাকিস্তানে গেলে সেখানে এদের একটা নিরাপদ আশ্রয় হতে পারে, সেই জন্য পাকিস্তানের সঙ্গে চুক্তিটা করছে। ভাই, ভিসা নেওয়ার সময় পাবো না, তুমি ভিসাহীন চুক্তিটা করো, কারণ যে কোনো সময় আমার দৌড় দেওয়া লাগতে পারে, দৌড় দিলে আমি তোমার দেশে ঢোকার সময় আবার বর্ডারে যেন কেউ না বলে ভিসা কই। এই জন্য ভিসা ফ্রি ব্যবস্থাটা করছে, যাতে এই যে অবৈধ ক্ষমতা দখলকাররা পাকিস্তানে গিয়ে আশ্রয় নিতে পারে, কারণ এটা তাদের পেয়ারে পাকিস্তান। এইটা হলো পাকিস্তানের সঙ্গে চুক্তির আরেকটা বিষয় বলি। আমাদের একজনই স্বপ্ন দেখিয়েছিল, বঙ্গবন্ধু। তিনি বাঙালিকে বলছিলেন যে পরাধীনতার শৃঙ্খল ভেঙে ফেলবো, জীবনের বিনিময় হলেও। তিনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন। তার কন্যা বলেছিল, ধনী দরিদ্রের ব্যবধান থাকবে না, গ্রাম এবং শহরের ব্যবধান থাকবে না, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের বৈষম্য থাকবে না, বিধবা, তালাক প্রাপ্তা, গরিব, প্রতিবন্ধী প্রত্যেকের জন্য নাগরিক সুযোগ সুবিধা থাকবে। সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করেছিলেন। শহরে বিদ্যুৎ ছিল, গ্রামে বিদ্যুৎ ছিল না, তিনি প্রতিটি গ্রামে বিদ্যুৎ দিয়েছেন। একটা টেলিফোন নিতে গেলে মোবাইল 1,20,000 টাকা লাগতো, কল করলেও বিল, কল রিসিভ করলেও বিল। তিনি সেটাকে 1,000 টাকায় নিয়ে এসে দিলেন, যে না, গ্রামের যে রিক্সা চালায়, যে কাজ করে, লেবার, কৃষক, শ্রমিক, সেও ফোন ব্যবহার করতে পারবে। এই স্বপ্নগুলো যিনি দেখিয়েছিলেন, তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে পদ্মা বারবার ওখানে লঞ্চ ডুবে যায়, ফেরি ডুবে যায়, পদ্মায় আমি ব্রিজ করে দেব, আইডিয়াল খায় ব্রিজ করে দেব, ধলেশ্বরীতে ব্রিজ করে দেব। তিনি স্বপ্ন বাস্তবায়ন করেছেন। পৃথিবীর উন্নত দেশে যে আমরা দেখি মেট্রো রেল, তিনি স্বপ্ন দেখিয়েছেন যে বাংলাদেশে মেট্রো রেল দেখাবো, মেট্রো রেল দেখিয়েছেন। নদীর নিচের থেকে নাকি সুড়ঙ্গ পথ হতে পারে, তিনি দেখিয়েছেন কর্ণফুলী টানেল। আমরা চাঙ্গি এয়ারপোর্টে যাই, হিথ্রো এয়ারপোর্টে যাই, বিশাল বিমানবন্দর দেখি, তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে বাংলাদেশে এরকম এয়ারপোর্ট হতে পারে। বাংলাদেশের 3rd টার্মিনাল দেখিয়ে তিনি সেটা করেছেন। গরিব মানুষদের বাড়ি ঘর নাই, তারা কোনোদিন বাড়ি করতে পারবে না, তিনি স্বপ্ন দেখিয়েছিলেন যে তোমাদের সরকারি টাকায় বাড়ি হবে। তিনি আবাসন আশ্রয়ন প্রকল্পের মধ্য দিয়ে 2% জায়গা এবং কনস্ট্রাকশন করে ভবন, বিনা মূল্যে বিদ্যুতের লাইন দিয়ে, টিউবওয়েল বসিয়ে সেই বাড়িহীন মানুষদের বাড়ি করে দিয়েছেন। যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন বাস্তবায়ন করেছেন। এভাবে সামাজিক নিরাপত্তা খাত, যেটাকে সোশ্যাল সেফটি নেটওয়ার্ক বলে, 100-র উপরে খাতে তিনি মানুষকে বলছিলেন যে একজন মানুষও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন না।
তিনি সেটা করে দেখিয়েছেন। বিনা টাকায় পড়াশোনা করা যায়, বইও সরকার দেবে এবং স্কুলে গেলে স্টাইপেন্ড পাবে, এই স্বপ্ন দেখিয়ে তিনি সেটা বাস্তবায়ন করেছিলেন। মুক্তিযোদ্ধারা সরকারি টাকায় বীর নিবাস পাবেন, তিনি স্বপ্ন দেখিয়েছিলেন, তিনি সেটা বাস্তবায়ন করেছেন। এভাবে স্বপ্ন দেখাবার একটি দল আওয়ামী লীগ। স্বাধীনতা দিয়েছে আওয়ামী লীগ, বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্ব পেয়েছে। আর স্বাধীনতোত্তর বাংলাদেশকে মানুষের জন্য, দেশের জন্য, ডেভেলপমেন্টের জন্য যে সকল স্বপ্ন বাস্তবায়ন, তা একজনই দেখাতে পেরেছেন, সেটা শেখ হাসিনা। কাজী স্বপ্ন বাস্তবায়ন করাতে গেলে শেখ হাসিনার কোনো বিকল্প নাই, তিনিই বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। জি জি জি, অনেক ভালো বলেছেন, অনেক কথা বলেছেন। তো আপনি বঙ্গবন্ধুর কথা বলেছেন যে ওনার নেতৃত্বে যুদ্ধ হয়ে যাবে, উনি সবাইকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আমাদের সলিমুল্লাহ স্যার তিনি তো অন্য কথা বলেছেন। তিনি বলেছেন যে বঙ্গবন্ধু সম্ভবত টেলিফোন করে, যে ওনার কথার সারমর্ম বলছি, টেলিফোন করে পাকিস্তানি সৈন্যদেরকে এনেছেন তাকে গ্রেফতার করার জন্য, এবং গ্রেফতার করে ওনাকে পাকিস্তানে নিয়ে গেছে। উনি মুক্তিযুদ্ধ দেখেনও নাই, জানেনও না কি হয়েছিল বাংলাদেশ। জি, সলিমুল্লাহ স্যারের এই বিষয়ে কোনো কথা আছে নাকি আপনার? না, দেখুন, সলিমুল্লাহ সাহেব, বদরুদ্দিন ওমর, আহমদ শরীফ, এই যে হক সাহেব, তোহা, টিপু বিশ্বাস, সিরাজ শিকদার, এই যারা মহান মুক্তিযুদ্ধের সময় কোনো ভূমিকায় ছিলেন না, বরং এদের একটা সেকশন দুই কুকুরের লড়াই বলতেন, এই সব মানুষদের দিয়ে আলোচনা না করাই ভালো। কারণ এদের কি কন্ট্রিবিউশন আছে এটা যদি জিজ্ঞাসা করেন, কোন ইতিহাস খুঁজে পাবেন না। এরা একটা শ্রেণী থাকবে, ওনারা রাখেন নাই। বদরুদ্দিন উমর সাহেব বলছেন 90% এই মুক্তিযুদ্ধের ইতিহাস মিথ্যা। তো ওনার ব্যাপারে আপনার কোনো পরামর্শ আছে কিনা? আছে বদরুদ্দিন উমরের ব্যাপারে। উনি একটা নতুন বই লিখতে পারেন, বয়স শেষ হয়ে গেছে, যে কিভাবে ওনাদের পেয়ারে পাকিস্তানটাকে ধ্বংস করে ফেললো, এইটা নিয়েও করতে পারেন। কারণ মুক্তিযুদ্ধের ইতিহাস যদি মিথ্যা হয়, তাহলে ওনার তো একটা ইতিহাস রচনা করতে হবে। আপনি জানেন কিনা, ওনাদের কিন্তু অনেক বই লেখা আছে, এই বই কেউ কেনেও না, কেউ পড়েও না। এইগুলো হচ্ছে জ্ঞান পাপী। এই নির্বোধরা দুই কুকুরের লড়াই বলতো মহান মুক্তিযুদ্ধকে। কাজে এই নির্বোধদের বিষয় নিয়ে আলোচনা যতক্ষণ কম করতে পারি ততই উত্তম হবে এদের নিয়ে। আচ্ছা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর দর্শক অনেকেই প্রশ্ন করছে, ওই যে পিনাকি ভট্টাচার্য মহোদয়ের ওই বিষয়টা খবর লেগেছে যে 2000 লোক মারা গেছে। হ্যাঁ, এই বিষয়ে আপনাদের 30,02,000, এই বিষয়ে আপনার ছোট্ট একটা বক্তব্য দিয়ে একটু শেষ করবেন। নতুন দেখুন, ওই ভদ্রলোকের এই হিসাব নিয়ে কিছু বলতে চাই না, এই কারণে পাকিস্তানি জেনারেলরা বলছে কত লক্ষ লোক তার হত্যা করেছেন। ভারতের যুগান্তর পত্রিকা কত লক্ষ লোক হত্যা করার ঘটনা ঘটেছে। এই জায়গাটাকে এখন 2000 না বলে উনি যদি 200 বলেন, এটা নিয়ে আলোচনা করতে চাই না, এটা আমার রুচিতে কুলায় না। কারণ শহীদদের নিয়ে এই বিতর্ক যারা করতে চান, এদের নিয়ে আলোচনা করতে আমার রুচিতে কুলায় না।